আজকে সবার প্রথমে কথা বলা যাক রেসলম্যানিয়া স্টেজ নিয়ে। তো এবারে রেসলম্যানিয়া স্টেজ আগের বারের মতো অত বেকার হচ্ছে না, এটুকু তো পুরোপুরি কনফার্ম। এবারে একটা আমরা হিউজ আর বড় স্টেজ দেখতে পাবো। আর এই যে দুদিন আগে একটা লিক ফটো এসেছিলো একটা ব্লু প্রিন্টের, যে এটা রেসলম্যানিয়া স্টেজ হতে চলেছে, তো হ্যাঁ সেটা একদম অরিজিনাল, ওটাই রেসলম্যানিয়া স্টেজের স্ট্রাকচার হতে চলেছে। আর রেসলম্যানিয়া স্টেজ এবারে হচ্ছে যে লাস ভেগাসের একটা বিখ্যাত ক্যাসিনো বিল্ডিং আছে বা একটা হোটেল রয়েছে, হোটেল প্লাজা, কিছুটা সেই রকমই বানানোর চেষ্টা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তার ব্লু প্রিন্ট, ওই হোটেল প্লাজার মতোই দেখতে লাগছে। তো এবারে ডাব্লিউডাব্লিউ একটা অনেক বড় জিনিস প্ল্যান করেছে, স্টেজ এবারে খুব ভালো হচ্ছে। আর যে বলেছিলাম যে তিনতলা স্ট্রাকচার হচ্ছে, সুপারস্টাররা তিনতলার ওপর থেকে হয়তো এন্ট্রি নেবে না, তো সুপারস্টাররা একদম নিচ থেকে এন্ট্রি নেবে। ওই তিনতলার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিলাম ওপরে, ওটার ওপরে বিল্ডিংটা থাকবে, বিল্ডিংয়ের স্ট্রাকচারটা থাকবে। তো ওই জন্য ওটা অত উঁচু করে বানানো হয়েছে। তো স্টেজ এবারে খুব ভালোই বানাচ্ছে। আর আমরা এই শুক্রবার কিংবা শনিবারেই স্টেজটা রিভিল হতে দেখতে পাবো। আর এখন অফিসিয়ালি রেসলম্যানিয়ার গ্রেটেস্ট ম্যাচ এবার 1 নম্বর যে ম্যাচটা আছে সেটা রিভিল হয়েছে, সেটা হচ্ছে আন্ডারটেকার ভার্সেস শন মাইকেলস, যেটা 2009 সালে আমরা দেখতে পেয়েছিলাম রেসলম্যানিয়া 25 থেকে। আর এটা যখন এই কাউন্টডাউনটা শুরু হয় টপ 50, তখন আমি আশা করেছিলাম, মানে একবার জন্য মনে হয়েছিল যে হ্যাঁ এই ম্যাচটা হয়তো প্রথমে 1 নম্বরের দিকে থাকতে পারে, কিন্তু এটাই 1 নম্বরে থাকবে এটা আশা করিনি। আর তাছাড়া দেখতে গেলে এই ম্যাচটা এমন একটা ম্যাচ যেটা সবার বছরের পর বছর মনে থাকবে। আর এটা আমি তো একদম বলবো যে ডিজার্ভিং, এটা 1 নম্বর ডিজার্ভও করে, কারণ ম্যাচটা সেই লেভেলের ছিল। আর এটা তো আমার ছোটোবেলার সাথে জড়িয়ে আছে, কারণ আমি সেই 2008 সালে রেসলম্যানিয়া দেখা শুরু করে, মানে 2008 সালে ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছিলাম। আর এটা ঠিক তার পরের বছর হয়েছিল। তো তখন এটা আমি লাইভ দেখেছিলাম, তখন অত বুঝতে পারিনি যেটা কী হচ্ছে না হচ্ছে, তখন ছোটো ছিলাম আর একদম শুরুর দিকে ছিল। কিন্তু এখন আমি ফিল করতে পারছি যে আমি কী উইটনেস করেছিলাম। তো খুবই দারুণ একটা জিনিস ছিল এটা, আমি নিজেকে ভাগ্যবান বলবো যে আমি এই ম্যাচটা লাইভ দেখতে পেরেছিলাম। এছাড়া টপ 3 কথা বলি, 2 নম্বরে রয়েছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভার্সেস ব্রেট হার্ট, আর 3 নম্বরে রয়েছে হাল্ক হগান ভার্সেস দ্য রক। এই দুটো ম্যাচ তো আমার দেখার সৌভাগ্য হয়নি, এটা আমি ইউটিউবেতেই দেখেছিলাম। আর ডাব্লিউডাব্লিউ এখন রেসলম্যানিয়াকে প্রমোট করার জন্য আপাতত 2খানা পোস্টারের ইউজ করছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম পোস্টার, এটা অনেকদিন আগে থেকে আমরা দেখছি। আর এটা হচ্ছে দ্বিতীয় পোস্টার, ক্যাসিনোর গেমের থিম অনুযায়ী এটা বানানো হয়েছে। আর ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশের অফিসিয়াল পোস্টারও রিভিল করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টনকে আরও কতগুলো ওয়াইপার সাপ ঘিরে রয়েছে। পোস্টারটা তো দেখে একদম হলিউড মুভির কোনো সিনেমার পোস্টার লাগছে। পোস্টার তো দারুণ হয়েছে, আশা করবো যেন এরকম পোস্টারের মতোই র্যান্ডি অর্টনের ভালো মতো বুকিং হোক, শুধুমাত্র ব্যাকল্যাশে নয়, রেসলম্যানিয়াতেও। আর এবছর তো রেসলম্যানিয়াতে অনেক সুপারস্টারই ম্যাচ পায়নি, তার মধ্যে চেলসি গ্রিনও একজন। আর চেলসি গ্রিন একজন উমেন্স ডিভিশনের মিড কার্ড চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তার নাকি কোনো ম্যাচ নেই। এটাই হয় যখন তুমি এক গাদা চ্যাম্পিয়নশিপ তো ইন্ট্রোডিউস করে দাও, কিন্তু তাকে ইউজ কী করে করবে, কোন হিসাবে তাকে টাইম দেবে, সেটাই তুমি বুঝতে পারো না। তো এটাও এখানে সেই অবস্থায় হয়েছে। লাইরা ওয়ার্ল্ড ক্যারিয়ারে তো খুব একটা কিছু নেই, সে চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করছে না, সে বেলির সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়বে। আর এখানে চেলসি গ্রিনের জন্য প্ল্যান ছিল যে তাকে ডাব্লিউডাব্লিউর হোস্ট বানানো হবে রেসলম্যানিয়ার, কিন্তু সেই প্ল্যানটা ডাব্লিউডাব্লিউ এখন ড্রপ করে দিয়েছে, ওটা আর হবে না। তার মানে চেলসি গ্রিন এইবারে রেসলম্যানিয়াটা পুরোপুরি মিস করবে, আমরা তাকে হয়তো দেখতেও পাবো না। আর রিসেন্ট টাইমে সেথ রলিন্সের একটা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউতে সেথ রলিন্স এটা বলে যে সে সিএম পাঙ্কের সাথে একটা রিয়েল লাইফ ফাইট লড়তে চায়, মানে একটা এমএমএ ফাইট। সিএম পাঙ্ক তো এমএমএ ফাইটে খুবই কমজোর, আমরা দেখেছি ইউএফসিতে কী হয়েছিল। আর সেথ রলিন্স তাকে এতটাই বেশি ঘৃণা করে যে এইসব স্ক্রিপ্টেড ফাইটে তার কোনো কাজ হবে না, একদম রিয়েল লাইফ ফাইট হবে, যে হারবে হারবে, যে জিতবে জিতবে। আর তাছাড়া সেথ রলিন্স এখানে রক আর রোমান রেন্সের ম্যাচটা নিয়েও কথা বলে, যে সেথ রলিন্স বলে যদি আমাকে ক্রিয়েটিভ কন্ট্রোলসের দায়িত্ব দেওয়া হতো তাহলে এই বছর আমি অবশ্যই এই ম্যাচটা করিয়ে দিতাম, কারণ এটা আগের বছরই হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা, আমরা তো জানি কী কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এই বছর একটা পারফেক্ট সুযোগ ছিল, কিন্তু এখনও এই বছরে এটা হচ্ছে না। এটা খুবই ফ্রাস্ট্রেটিং, এটা ফ্যান্সদের সাথে সাথে তার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, এটা অনেক ডিলে হয়ে যাচ্ছে। সে যদি তার কাছে ক্ষমতা থাকতো তাহলে এই বছরই আমরা রক ভার্সেস রোমান রেন্স দেখতে পেয়ে যেতাম। তাছাড়া দেখতে গেলে সেথ রলিন্স একদম ঠিক কথাই বলেছে, যত দেরি করবে ততই এটা বেকার হয়ে যাবে, কারণ রোমানের কাছে এখনও কিছু বছর টাইম আছে, কিন্তু রকের কাছে কিন্তু বেশি সময় নেই। রকের বয়সও হচ্ছে, আর হলিউডে অ্যাক্টিং করা আর রেসলিং লড়া এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। তো যত দেরি হবে রকের পক্ষেই প্রবলেম হবে, আর ম্যাচের কোয়ালিটিও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এটা এবছর তো হলো না, পরের বছর চেষ্টা করতে হবে পরের বছর যেন করিয়ে দেওয়া যায়, কিন্তু বলা যায় না, হয়তো দেখতে পেলাম যে পরের বছরও এই ম্যাচটা হলো না। আর আমাদের এল গ্র্যান্ডেই যে চ্যাট গেবল, সেটাও আমরা একটা ফটো থেকে লিক পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে চ্যাট গেবলের পিঠে একটা ট্যাটু রয়েছে, এটা কিসের ট্যাটু বুঝতে তো পারছি না, গোলাপ ফুলের ট্যাটু নাকি কোনো দেশের মানচিত্র হবে। তো সেই একই ট্যাটু আমরা এল গ্র্যান্ডেরও পিঠে দেখতে পাচ্ছি।
তো এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যে এল গ্র্যান্ডেই হচ্ছে চ্যাট গেবাল। আমি ভেবে আজব লাগছে যে অনেকে নাকি ডাউট করছে যে এল গ্র্যান্ডেই নাকি চ্যাট গেবাল ছিল, অনেকে ভাবছে যে ওটা একটা অন্য লোক হতে পারে, কিন্তু না, এল গ্র্যান্ডেই হচ্ছে চ্যাট গেবাল। এটা তো তার বডি স্ট্রাকচার আর তার মুভ সেট দেখেই বোঝা যায়। আর মনে তো হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা রেসেলমেনিয়াতেই তার ফেস রিভিল হতে দেখতে পাবো, রেমেস্ট্রো থেকে আনমার্কস করে দেবে। আর রেসেল ভার্সের তরফ থেকে নিউজ আসছে যে রক্সিন প্যারিসকে ডাব্লিউডব্লিউ একটা হিউজ পুশ দেবে, তাকে রেসেলমেনিয়ার পর অফিসিয়ালি একদম পুরোপুরি মেন রস্টারে নিয়ে চলে আসা হবে, আর তারপর তাকে বেশ ভালো মতো পুশও করা হবে। এটা ধরে নিতে পারো যে আমরা টিফনি স্ট্র্যাটনের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম ঠিক কিছুটা ওরকমই হতে চলেছে। আর এখন তো এইসব বিশ্বাস করা একটু মুশকিল হয়ে গেছে, কারণ আমরা নিউজ তো পেয়ে যাই যে একে পুশ করা হবে, ওকে পুশ করা হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে সেটা হয় না। তো রক্সিনের সাথেও দেখা যাক কোন সিন হয়, তবে আশা করছি রক্সিনকে ভালো মতোই পুশ করবে, কারণ রক্সিনকে ডাব্লিউডব্লিউ একজন বড় স্টার হিসাবে দেখে, তো আশা করবো তাকে ভালোভাবেই বুক করবে। আর তোমরা যারা ডাব্লিউডব্লিউ ফ্যান্স রয়েছে তাদের তো গর্ব হওয়া উচিত, কারণটা হচ্ছে যে একটা স্টাডি হয়েছে, সেই স্টাডিতে এটা বেরিয়েছে যে অন্যান্য যে সমস্ত স্পোর্টস রয়েছে NFL, NBA, NHL, বেসবল, অনেক রকমের স্পোর্টস রয়েছে, তাদের মধ্যে ডাব্লিউডব্লিউ যেটা স্পোর্টস এন্টারটেনমেন্ট, তার যে সমস্ত ফ্যান্সরা রয়েছে তাদের আইকিউ বাকিদের তুলনায় কিন্তু বেশি হয়ে থাকে, এটা একটা স্টাডিতে প্রমাণিত হয়েছে। তো ডাব্লিউডব্লিউ ফ্যান্স হিসাবে গর্ব হওয়া উচিত, কারণ এত বেশি আইকিউ আমাদের, সব থেকে বেশি বুদ্ধিমান আমরা। আর এটার কারণ হচ্ছে বাকি স্পোর্টস তো হচ্ছে শুধুমাত্র স্পোর্টস, আর ওখানে যেটা দেখতে পাবো সেটা ব্যাস হয়ে গেল, কিন্তু এখানে তো হচ্ছে স্পোর্টস এন্টারটেনমেন্ট, যার মানে হচ্ছে এটা স্ক্রিপ্টেড। তো আমাদেরকে অনেক বেশি মাথা খাটিয়ে দেখতে হয় যে কী হচ্ছে, কী না হচ্ছে, কী হতে পারে, আমাদেরকে অনেক মাথা খাটাতে হয়। আর সেই জন্যই মনে হচ্ছে আইকিউটা এখানে সব থেকে বেশি দরকার পড়ে, আর এই জন্যই এখানে ডাব্লিউডব্লিউ ফ্যান্সরা সব থেকে বেশি এগিয়ে রয়েছে। আর AEW তাদের একটা বড় শো অ্যানাউন্স করে দিচ্ছে, যেটা হতে চলেছে মেক্সিকো থেকে। এখানে দেখতে পাচ্ছ পুরো পোস্টার, এটা হচ্ছে AEW গ্র্যান্ড স্ল্যাম মেক্সিকো, এটা হতে চলেছে জুন মাসের 18 তারিখে। আর রিসেন্ট টাইমে কালকেরে আমরা দেখতে পাই যে নিক খান, যে ডাব্লিউডব্লিউ CEO, তার একটা ইন্টারভিউ হয়, আর সেই ইন্টারভিউতে তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়। বেশ ইম্পর্টেন্ট ছিল কিছু, আর কিছু আনইম্পর্টেন্টও ছিল, যেরকম হয়ে থাকে। তো যেগুলো বেশি দরকারি সেগুলো নিয়ে কথা বলা যায়। এখানে তাকে AEW নিয়ে জিজ্ঞেস করা হয়, তো AEW নিয়ে সে খুব স্মার্ট অ্যান্সার দিয়েছে। সে AEWকে খুব একটা ডিসরেসপেক্ট তো করেনি, যেমনটা প্রফেশনাল লাইফে হয়ে থাকে। তো এখানে সে টনি খান, তার বাবা যে আছে, তারও এখানে প্রশংসা করে, মানে তেমন খুব একটা কন্ট্রোভার্সিয়াল কথা তো বলেনি। আর তাছাড়া এখানে এমনটা দেখানো হয়েছে যে সম্পর্ক এদের মধ্যে খুবই ভালো, এখানে AEW খুব ভালো কোম্পানি, কিন্তু বাস্তবে তো আমরা জানি এদের মধ্যে কতটা বেশি রেসারেসি চলে। আর এটা একদম পুরো বলতে পারো দুটো রাইভাল কোম্পানি, একদম জাতশত্রু, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারোর ভালো চায় না, এটা আমরা বাস্তবে জানি। কিন্তু যেহেতু এটা একটা ইন্টারভিউ, তো এখানে তো অত কিছু বলা যায় না, তাই এখানে একটু সামলে চলেছে যে যার ইমেজ ক্লিয়ার রাখার জন্য। কিন্তু লাস্টের দিকে এমন একটা কথা বলে দেয় যেটা থেকে আমরা আবার বুঝতে পারি যে না, ঝামেলা তো রয়েছে, কারণ এখানে নিক খান বলে যে আমি বিশ্বাস করি এমন অনেক সুপারস্টার রয়েছে যারা AEWর সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরেই ডাব্লিউডব্লিউতে চলে আসবে, আর তারা ডাব্লিউডব্লিউতে আসতে চায়, এটা নিক খান বিশ্বাস করে। আর এখানে নিক খান লাস্টের দিকে বলে যে আমাদের এখানে যখনই কোনো সুপারস্টারকে সাইন করানো হয়, তখন তাকে বেকার বেঞ্চে বসিয়ে রাখার জন্য তো সাইন করানো হয় না, তার কিছু না কিছু ইউজ হয়। এটার সাথে আমি পুরোপুরি ডিসএগ্রি করি, কারণ নিক খান বলছে এক, আর ট্রিপল এইচ করছে আর এক। তারা বলছে যে সুপারস্টারদের নেওয়া হয়েছে মানে তাদেরকে ইউজ করা হবে, তাদেরকে কাজ দেওয়া হবে, কিন্তু আমরা সেমনটা তো দেখতেই পাই না। উদাহরণস্বরূপ দেখে নাও অ্যান্ড্রাডে, কার্মেলো হেস, তারপরে যে সমস্ত চ্যাম্পিয়নরা রয়েছে তাদের অবস্থায় দেখে নাও, তাদেরকে তো আমরা 1 মাস পর দেখতে পাই। তাছাড়া অ্যালেক্সা ব্লিস রয়েছে, আর হোয়াইট সিক্সকে তো আমরা ভুলেই যাচ্ছি, হোয়াইট সিক্সেরও আমরা কোনো রকম ইউজ দেখতে পাচ্ছি না। আর শুধু এরা বলে না, এরকম অনেক সুপারস্টার রয়েছে যাদেরকে আমরা টিভিতে দেখতেও পাচ্ছি না, কিন্তু ডাব্লিউডব্লিউ তাদেরকে সাইন করে রেখেছে। আর এটা ট্রিপল এইচের যুগে বেশি দেখতে পাচ্ছি, কারণ ট্রিপল এইচ জানি না যে এদেরকে কীভাবে ইউজ করবে, কীরকম স্টোরি লাইন দেবে। কিন্তু ভিন্স ম্যাকম্যানের যুগে এমনটা ছিল না, ভিন্স ম্যাকম্যানের যুগে যারা জবার ছিল তাদেরকেও কিন্তু আমরা টেলিভিশনে দেখতে পেতাম। তো এটাই হচ্ছে একটা অনেক বড় পার্থক্য ভিন্স ম্যাকম্যান আর ট্রিপল এইচের মধ্যে। আর তাছাড়া এতদিনে একটা জিনিস তো বুঝে গেছি যে ট্রিপল এইচ খুব একটা এফোর্ট দিতে চায় না। ভিন্স ম্যাকম্যান যেমন সব কিছু একটা এফোর্ট দিত, সব কিছু একদম উজাড় করে দিত, সেটা কিন্তু ট্রিপল এইচ করে না। ভিন্স ম্যাকম্যান কোনো জিনিস যদি শুরু করতো তাহলে সেটা শেষ অবশ্যই করতো, তার আউটকাম যাই হোক না কেন। কিন্তু ট্রিপল এইচ শুরু তো সব কিছুই করে দেয়, কিন্তু সেটাকে পুরোপুরিভাবে ঠিক করে না, বা অর্ধেক রাস্তাতেই ভুলে যায় যে কী হচ্ছিল, তারপর সেটা কোথাও হারিয়ে যায়। আর যখন সে দেখবে যে সব কিছু বোরিং হয়ে যাচ্ছে, ফ্যান্সরা তাকে ক্রিটিসাইজ করছে, তাকে সোশ্যাল মিডিয়াতে ব্যাকল্যাশ ফেস করতে হচ্ছে, তখন কি করবে, একটা কোনো উইকলি শোতে কোনো একটা টাইটেল চেঞ্জ করে দেবে, আর না হলে কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে একসাথে দুটো তিনটে রিটার্ন করে দেবে। আর আমাদেরকে এটা ফিল করাবে যে দেখো এই শোটা তো স্পেশাল হচ্ছে বা স্টোরি লাইনে খুব মজা আসবে। কিন্তু ঠিক তার 2 সপ্তাহ পর আমরা দেখতে পাই
না তো সুপারস্টারটার সাথে কিছু হচ্ছে, না তো টাইটেল চেঞ্জ হয়ে কোনো লাভ হয়েছে। এটাই হচ্ছে রিয়ালিটি। এটা আমরা প্রথম দিকে বুঝতে পারিনি, কিন্তু এখন বেশ ভালোই বুঝতে পারছি। আর আমার তো পুরো বিশ্বাস আছে যে রেসলম্যানিয়াটাকে স্পেশাল বানানোর জন্য ট্রিপল এইচ এই ফর্মুলাটা ইউজ করবে। এখানে আমরা রেসলম্যানিয়াতে আমি তো এক্সপেক্ট করছি যে আমরা একাধিক রিটার্ন দেখতে পাবো, আমরা অনেকগুলো রিটার্ন দেখতে পাবো, কম করে হলেও 3-4টে রিটার্ন তো হবেই দুটো নাইট মিলিয়ে। আর আমরা টাইটেল চেঞ্জও দেখতে পাবো, যেটা রেসলম্যানিয়াকে অফকোর্স অনেক বড় তো বানিয়ে দেবে আর আমাদেরকে খুব ভালো এখানে ফিল করাবে। আমরা খুব এনজয় করবো রেসলম্যানিয়াটা, কিন্তু তারপর সেই আগের বছরের মতো হবে, 1-2 মাস পর গিয়ে আমরা আবার বোরিং ফিল করবো। তো এই জন্যই স্টোরি লাইনটা ইম্পর্টেন্ট। টাইটেল চেঞ্জ হোক বা না হোক, রিটার্ন হোক বা না হোক, স্টোরি লাইনটা এমন বানিয়ে দাও যাতে ফ্যান্সরা দেখতে চাইবে। এই স্টোরি লাইন এমন একটা জিনিস যেটা হিরোকে জোকার বানাতে পারে, আবার জোকারকে হিরো বানাতে পারে, সেখানে চ্যাম্পিয়নশিপ থাকুক বা না থাকুক। আর রিসেন্ট টাইমে তো আমরা এই স্টোরি লাইনের খুবই বেকার ইউজ দেখতে পেয়েছি, যার ফলে আমরা রেসলম্যানিয়ার তেমন ভাইবও পাচ্ছি না, কারণ স্টোরি লাইনই তেমন নেই। এমনকি জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচটা যেটা স্টোরি লাইনের একদম টপে ছিল, সেটাও স্টোরি লাইনের অভাবে কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে। আর তোমরা দেখবে যে 2023 সালে যে রেসলম্যানিয়াটা হয়েছিল, রেসলম্যানিয়া 39, সেটা ছিল ভিন্স ম্যাকম্যানের যুগের শেষ রেসলম্যানিয়া। আর সেই রেসলম্যানিয়াটার কথা কিন্তু আমরা আজও বলি, আমাদের আজও মনে আছে। কিন্তু তারপর থেকে 2024 সালের রেসলম্যানিয়াটা তো রকের জন্য সামলে যায়, কারণ আমাদের শুধুমাত্র মেন ইভেন্ট দুটোর কথাই মনে আছে, কারণ সেটা রকের হাতে ছিল। আর রক জানুয়ারি মাস থেকে পুরোপুরি ফ্রি হয়ে গেছিলো, তাই সে পুরো টাইম দিতে পেরেছিল আর স্টোরি লাইনটাকে সে নিজের হাতে গ্রো করতে পেরেছিল, যার ফলে রেসলম্যানিয়া 40 আর কোনো ম্যাচ বা আর কোনো মোমেন্ট আমাদের মনে থাকুক বা না থাকুক, আমাদের মেন ইভেন্ট দুটোর কথা কিন্তু অবশ্যই মনে থাকবে, কারণ সেটা রকের হাতে ছিল। আর তারপর এই বছরের হাল তো দেখেই নিয়েছো, এই বছরে পুরোটাই ট্রিপল এইচের হাতে। রকের এবারে সময় নেই, তাই জন্য সে শুধুমাত্র রেসলম্যানিয়াকে সেভ করার জন্য, রেসলম্যানিয়ার ভাইব ফিরিয়ে আনার জন্য সে একটা স্টোরি লাইন দিল, জন সিনার স্টোরি লাইনটা। কিন্তু তারপর কি হলো, রক তো কন্টিনিউ করতে পারলো না, সে চলে গেল, তার কাজে সে ব্যস্ত, আর সেটাকে ট্রিপল এইচের হাতে দিয়ে দিল। রক ভেবেছিল যে ট্রিপল এইচ এটাকে খুব ভালো মতোভাবে ইউজ করবে, কিন্তু সেটা হলো না। আর এখন শুধুমাত্র রেজাল্ট কী হবে সেটা নিয়ে আমরা একটু মাতামাতি করছি, নাহলে স্টোরি লাইনের তো বিল্ড আপ খুবই খারাপ হয়েছে। তাই শুধুমাত্র এই 2023, 24 আর 25 সালের রেসলম্যানিয়াটাকে কম্পেয়ার যদি করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আসল গলতটা কোথায়। আর তোমরা জাস্ট একবার ভেবে দেখো যে ভবিষ্যতে আমরা আরও কী কী দেখতে পাবো। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর আমি খুব তাড়াতাড়ি রেসলম্যানিয়ার প্রেডিকশন ভিডিও আনবো, কে কোন ম্যাচটা জিতবে। আর আমি শুধুমাত্র কে কোন ম্যাচটা জিততে পারে এটা বলবো না, এমনকি আমি কাকে সাপোর্ট করছি সেটাও বলবো। অনেক ব্যাখ্যা করতে হবে, তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের WWE নিউজ ভিডিওতে।